গুরুত্ব দিয়ে ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন। চলতি অর্থবছরের চেয়ে ৫০% বেশি। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে থাকবে বিশেষ নজরদারি। র্যাবকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল আওয়ামী লীগ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিচালনা হচ্ছে নতুন আইন, মার্কিন নিষেধাজ্ঞা তুলতে নাম বদলের চিন্তা। জ্বালানির পর বাড়ছে বিদ্যুতের দাম, ৩২% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব। বুধবার থেকে গণশুনানি। এবার ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ লাইন, চাপ কম থাকার অজুহাত। চট্টগ্রামে জুলাই গ্রাফিটি মোছা নিয়ে দুই পক্ষের উত্তেজনা। ৯ ঘণ্টা পর ১৪৪ ধারা প্রত্যাহার, ভিসি পরিবর্তন সহ এবং হাম ও উপসর্গের প্রাণ গেল আরও ৫ শিশুর। চিকিৎসা খরচ জোগাতে হিমশিম নিম্নবিত্ত। জেলা হাসপাতাল ঘুরে ঢাকায় আসা রোগীর মৃত্যুই বেশি। লক্ষণ ভিত্তিক সেবা দেওয়ার পরামর্শ। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগে গুরুত্ব দিয়ে ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্প ঋণ ধরা হয়েছে ১,১০,০০০ কোটি টাকা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, সময়মতো প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার। অনিয়ম পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে সামলে নিতে আগামী অর্থবছরে উন্নয়ন বরাদ্দ বাড়াচ্ছে নতুন সরকার। চলতি অর্থবছরের সংশোধিত এডিবি থেকে প্রায় ১ লাখ কোটি টাকা বাড়িয়ে আগামী অর্থবছরে এডিবির আকার হচ্ছে ৩ লাখ কোটি টাকা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে নতুন অর্থবছরের এডিপি অনুমোদিত হয়। বরাদ্দের ১,৯০,০০০ কোটি টাকা সরকারি অর্থায়ন, বাকি ১,১০,০০০ কোটি টাকা প্রকল্প ঋণ থেকে ধরা হয়েছে, যা চলতি অর্থবছরের মূল এডিবি থেকে ৩০% এবং সংশোধিত এডিবি থেকে প্রায় ৫০% বেশি। আগামী অর্থবছরে সরকারের প্রাধান্য তালিকার শীর্ষে জায়গা পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, এরপর স্বাস্থ্য ও শিক্ষা খাত। একই সঙ্গে সামাজিক উন্নয়ন সহায়তা খাতে ১৭,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে, যা দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, বরাদ্দে এককভাবে শুধু অবকাঠামো নয়, রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠায় জোর দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। সময়মতো প্রকল্প শেষ করতে সরকার জোর দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি এবং এটার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হয়। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিগত দিনে জনস্বার্থ সংশ্লিষ্ট নয় এমন প্রকল্প যাচাই বাছাই করে বাদ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটে সরকার দরিদ্রদের জীবন মান উন্নয়নে বেশি প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। তবে ঋণ নির্ভর উন্নয়ন কর্মসূচির সমালোচনা করে গবেষকরা বলেন, অর্থনীতির স্থিতিশীলতা, মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান সৃষ্টি সহ মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বাজেট আলোচনায় আসছে না। আগামী ১১ জুন জাতীয় সংসদে প্রায় ৯,৩০,০০০ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। নাগরিক প্ল্যাটফর্ম মনে করে, নতুন সরকারের বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। বাজেট নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা বিষয়ক আলোচনায় গবেষকরা বলেন, সরকার ৬,৯৫,০০০ কোটি টাকার রাজস্ব আহরণ লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে। এর মধ্যে ১,৩০,০০০ কোটি টাকায় হয়তো ঘাটতি থাকবে। উন্নয়নের ভিতরে যে ব্যয়, সেটা আমরা করতে পারি না, কনসার্ন আছে এইটার ভেতরে থেকে। এবং আমরা সবচেয়ে বড় কথা, জিডিপির হার খুবই কম, ফলে অর্থে সম্পদের সংস্থান নাই। ৩ লাখ কোটি টাকার এডিপিরও সমালোচনা করেন গবেষকরা। বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচি পুরোটাই ঋণ নির্ভর হচ্ছে, যা শঙ্কার। ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে, খাল খনন আলোচনা হচ্ছে। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা এবং যার সবচেয়ে বড় প্রকাশ হলো যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা এবং মানুষের রুটি রুজি বাড়ানোর ক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু বৃহৎভাবে মনোযোগের ভিতরে
আসছে না। রাজস্ব আয় ইজ ইকুয়াল টু রাজস্ব ব্যয়, এবং আমার অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অলমোস্ট পুরাটাই হলো আমার ঋণের উপরে, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক, এবং এটার উপরে আমাদের যে সুদ আসল ক্রমান্বয়ে বাড়ছে। তো এইটা তো একটা বিরাট ঝুঁকি কিন্তু আমাদের সৃষ্টি করছে। সমাজ কল্যাণমন্ত্রী জানান, এবারের বাজেটে সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত আর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, এই গ্রুপ অফ পিপুলকে কিভাবে আরেকটু ভালো থাকার ব্যবস্থা করা যায়, তাদেরকে এডুকেশন দিয়ে, স্কিল দিয়ে এবং কিছু টুলস দিয়ে। সরকারি সংস্থাগুলো দক্ষতার সঙ্গে বরাদ্দের অর্থ কেন ব্যয় করতে পারবে না তা জবাবদিহির আওতায় আনার তাগিদ দেন আলোচকরা। এখন ইনফরমেশন জানিয়েছি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নারী এমপিদের ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকার দলীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন সেলিমা রহমান এমপি। প্রধানমন্ত্রী দল ও দেশের জন্য সবাইকে কাজ করার নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে নারী সংসদের সদস্যরা সহায়ক ভূমিকা পালন করবেন বলে জানান সেলিমা রহমান। নারীর ক্ষমতায়ন ও জনকল্যাণে নারীরা যেন ভূমিকা রাখতে পারে সে বিষয়ে কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দু একজনের কথা বলেছি। সংরক্ষিত আসন তাদের কোনো এলাকা নাই, কাজেই সেখানে আমরা কিভাবে কোন এলাকায় কাজ করব কিংবা কোথায় কাজ করব সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সকল কাজের মধ্যেই তো আমার পলিটিক্সটা প্রধান, সেটাকে সামনে রেখে এবং যাতে সমগ্র জাতি দল ঐক্যবদ্ধ থাকে সেটার জন্য অবশ্য আমাদের চেষ্টা করতে হবে। নারীদের ক্ষমতায়ন তো করছেন এবং আমরা সেইখানে সহযোগিতা করব। ঘাটতি সমন্বয়ে বছরে 2 বার বিদ্যুতের দাম বাড়াতে চায় পিডিপি। 1 জুন থেকে নতুন দাম কার্যকরের আবেদন করছে সংস্থাটি। এর মধ্যে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ 32% পর্যন্ত গড় দাম বৃদ্ধির প্রস্তাব করেছে বিতরণ সংস্থাগুলো। বুধবার থেকে গণশুনানি করবে এনার্জি রেগুলেটরি কমিশন। তবে অযৌক্তিক ব্যয় কমিয়ে ঘাটতি সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ওমর ফারুকের ক্যামেরায় ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। জ্বালানি তেল, এলপি গ্যাসের দামে বড় উল্লম্ফনের পর এবার শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া। চলতি অর্থবছরে 62,000 কোটি টাকার ঘাটতির কথা জানিয়ে বিদ্যুতের পাইকারি দর 21% বাড়ানোর প্রস্তাব পিডিবির, যা জুন থেকেই কার্যকর চায় সংস্থাটি। শুধু তাই নয়, সমন্বয়ের নামে বছরে 2 বার বিদ্যুতের দাম বাড়ানোর এখতিয়ার চাইছে সরকারি এ প্রতিষ্ঠানটি। ডলার রেট যেটা বাড়ছে, তারপরে বিভিন্নভাবে তেলের দাম বাড়ছে, কয়লার দাম বাড়ছে, এখন কি এর কোনো অল্টারনেটিভ আছে আমাদের কাছে? এদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম সর্বোচ্চ 32% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থাগুলো। একই সঙ্গে পাইকারি পর্যায়ে যে দাম বাড়ানো হবে সেটিও এর সঙ্গে যুক্ত করার আবেদন করা হয়েছে। আর তাতে যাপিত জীবনে নতুন করে খরচ কাটছাটের শঙ্কায় সাধারণ মানুষ। এমনি তো সব জিনিসের দাম বেশি, আমাদের আয় ইনকাম বাড়ে নাই, সো এইটা মরার উপর খাড়ার ঘা। সাধারণ মানুষ তো চলাফেরা খুবই কষ্টকর। দাম বাড়লে প্রত্যেক শ্রেণীর লোকের কষ্ট হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ শুধু বিলাসিতা নয়, মানুষের অধিকার। তাই সাধারণ মানুষকে চাপে না ফেলে বিদ্যুৎ খাতের অযৌক্তিক ব্যয় ও অপচয় রোধ করে ঘাটতি সমন্বয়ের পরামর্শ তাদের। অনেক লিকেজ হয়, সিস্টেম লস হয়, সবকিছু ভোক্তা আর উৎপাদকের উপরে, তো এটা তো চাপিয়ে দিলে তো চলবে না। পার ইউনিট বিদ্যুতে ব্যয় দেখানো হচ্ছে 12 টাকা, আমাদের হিসেবে 8 টাকার উপরে কোনোভাবেই হতে পারে না। লুণ্ঠনমূলক ব্যয় কমিয়ে ন্যায্য যৌক্তিক ব্যয় নির্ধারণ করেন, সেটা না করে যদি মূল্যবৃদ্ধি করা হয় তাহলে তো সেটা জ্বালানি সুবিচার হলো না। বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের উপর বুধ ও বৃহস্পতিবার গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সব সময়ই। এ অবস্থায় আরও এক দফা দাম বাড়ানো হলে এর সম্ভাব্য নানামুখী প্রভাব নিয়ে উদ্বেগে ভোক্তারা। তাদের চাওয়া দাম বৃদ্ধি নয়, বরং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অযৌক্তিক নানা ব্যয় কমিয়ে যেন ঘাটতি সমন্বয় করা হয়। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে জ্বালানি তেলের সংকট কেটে গেলেও এবার সিএনজি সংকটে ফিলিং স্টেশন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো গ্যাস। ভোগান্তিতে ক্ষুব্ধ চালকদের অভিযোগ, দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করেছে সিন্ডিকেট। আর সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, চাপ কম থাকায় চাহিদা মতো গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। এবার লম্বা লাইন সিএনজি স্টেশনে। গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। তারপরও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। লাইনে প্রেসার না থাকায় নেওয়া যাচ্ছে না 200 থেকে 300 টাকার বেশি। 2 ঘন্টা আপনার সিরিয়ালে দাঁড়ায় থেকেও আপনার প্রেসার নাই। গ্যাস ঢুকছে 190 টাকা, যেখানে গ্যাস ঢুকবে 600 টাকা। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, সংকট নয়, জ্বালানি তেলের পর এবার গ্যাস নিয়ে সিন্ডিকেট করছে একটি চক্র। মূলত দাম বাড়ানোর পায়তারা ভোগান্তিতে ফেলছে সাধারণ মানুষকে। আগে তেলের সমস্যা ছিল, তেল বানানোর লাগিয়া মানে এই সমস্যাটা দেখা গেছে, যেই বাড়াইছে দাম খালি। এখন বর্তমানে গ্যাসের অবস্থা, গ্যাসের সিরিয়াল কেন এটা দাম বাড়াইবো, তাহলে আরো আগেই বাড়াই দেব। অবশ্য পাম্প কর্তৃপক্ষ বলছে অসহায় তারাও। লাইনে গ্যাসের চাপ না থাকায় নিরুপায় তারা। পর্যাপ্ত পরিমাণে আমাদের স্টোরেজে গ্যাস নাই, যার কারণে আমরা গাড়িতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস দিতে পারি না। গত সপ্তাহ থেকেই সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার কমতে শুরু করে। আস্তে আস্তে তা চরম আকার ধারণ করছে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। পুলিশের এলিট ফোর্স হিসেবে র্যাব পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে, যেখানে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহি। রাজধানীর কুর্মিটোলা র্যাব সদর দফতরে বাহিনীর 22তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, আগামী দিনগুলোতে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে র্যাব। পুলিশের এলিট ফোর্স র্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির সদর দফতরে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। র্যাব সদর দফতরে বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনে মানবাধিকার সমুন্নত রেখে র্যাব তার সব কর্মকাণ্ড পরিচালনা করবে। সংস্থাটির জন্য নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে সেটা আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা সার্টেন প্রভিশনের উপরে দাঁড়িয়ে সেটা পরিচালিত হয়। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য। কিছু কর্মকর্তার কারণে বাহিনী হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, র্যাবকে যখন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল তখন র্যাব রাজনৈতিক কাজে ব্যবহৃত হতো। আমেরিকা যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। শেখ হাসিনা তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে এইভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। নতুন আইনে র্যাবের নাম ভিন্ন হবে কিনা সরকার তা বিবেচনা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল, কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত এড়াতে সব দলকে একসঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম হলে রাজপথ উত্তপ্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় জোটের নেতারা। জাতীয় নির্বাচনের পর আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন। এরই মধ্যে ঘটা করে সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচনের জন্য প্রার্থীও ঘোষণা করেছে কোনো রাজনৈতিক দল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষ দিকেই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। চলছে প্রস্তুতিও। স্থানীয় সরকারের সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে উঠে আসে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। সুষ্ঠু একটা গ্রহণযোগ্য অবাধ একটা স্বচ্ছ নির্বাচন উপহার দিয়েছেন। এতে সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলে স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম হলে রাজপথে জবাবের হুঁশিয়ারি দিবেন বিরোধী দলীয় জোটের নেতারা। ইলেকশনটা একটা ইঞ্জিনিয়ার ইলেকশন ছিল। লোকাল গভর্নমেন্টে যদি সুষ্ঠুভাবে না হয়, সেটাতে কিন্তু রাজপথ, আমরা আবারও বলছি, ভয়াবহ উত্তপ্ত হবে। বিস্ফোরকের উত্তপ্ত পজিশনের উপর যদি আবার গোলাবারুদ নিক্ষেপ হয়, সেটা অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। দেশটা সেদিকে যাক, এটা আমরা চাই না। সকাল ফোরাম যে নিউজ আমাদের দিয়েছেন, সেখানে বাংলাদেশের মানুষের কাছে একটা
অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়েছি। স্থানীয় সরকারের ভোট সুষ্ঠু করতে ইসির চেষ্টার কোনো ঘাটতি থাকবে না বলেও জানান তিনি। আমি আপনাদের কাছে অ্যাপিল করবো, আপনারা দরকার হলে নিজেরা বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন দল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়টি কমিশনকে চিন্তিত করেছে বলে জানান সিইসি। একই পলিসি সবার জন্য মেনটেন করেছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 28 মে উদযাপিত হবে ঈদ উল আজহা। সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এর সিদ্ধান্ত হয়। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে, আলহামদুলিল্লাহ। এমত অবস্থায় আগামী 19 মে মঙ্গলবার হতে 1447 হিজরি সালের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। 28 মে 2026 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। চট্টগ্রামে জুলাইয়ের গ্রাফিতি মোছা নিয়ে উত্তেজনার পর জারি করা 144 ধারা প্রত্যাহার করেছে সিএমপি। এদিকে দুই পক্ষের সংবাদ সম্মেলনের পর সোমবার সন্ধ্যা 6টার দিকে আবারও নগরের নানা সড়কে জুলাইয়ের গ্রাফিতি আঁকা হয়। দিনভর নানা উত্তেজনার পর সোমবার সন্ধ্যার পর থেকে শুরু হয় আবারও জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি আঁকার কর্মসূচি। এই সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নিজেই আঁকেন জুলাইয়ের গ্রাফিতি। ফ্লাইওভারের পিলার ও সড়কের দেয়ালে নানা সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্মৃতি সম্বলিত গ্রাফিতি আঁকা হয়। বুঝাবুঝির কারণে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পর আমরা মেয়র মহোদয়ের সাথে দেখা করার পর উনি আমাদের বিষয়টা বুঝে বলে এবং এটাও এনশিওর করে যে গ্রাফিতি আঁকতে কোনো অসুবিধা নাই। মেয়র মহোদয় বলছে যে আরও নান্দনিকভাবে গ্রাফিতি অঙ্কন করার জন্য নিজের ফান্ড থেকে আমাদের টাকা দিচ্ছে। আমরা সেই ওনার থেকে ফান্ড নিয়ে আমরা এই গ্রাফিতিগুলো আঁকতেছি এবং ওনার নিজের পকেটের টাকা দিয়ে ব্যক্তিগত ফান্ড দিয়ে এটা করার জন্য উনি আমাদেরকে উৎসাহিত করেছেন। দুপুরে 144 ধারা ভেঙে সড়কে গ্রাফিতি আঁকতে গেলে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিকেল 4টার দিকে নগরের 16 শহরে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। চট্টগ্রাম সিটি মেয়রের ভুল সিদ্ধান্তের অভিযোগ করেন তারা। গ্রাফিতিকে আমরা মুছছি ফিলারের গ্রাফিতি, উনিই মুছছেন। আমরা কি লাগাইছি যে কন্ট্যাক্ট ফর অ্যাড, আমরা দেখেন উনি লাগাইছেন। এটা অ্যাড হবে নাম্বার দিয়ে পুরা এই আপনার ইস্পাহানির মোড় থেকে শুরু করে একদম টাইগারবাজ মোড় পর্যন্ত ওনারা এগুলো রেস্ট্রিক্টেড করে ফেলল। বিকেল 5টায় নগর ভবনে পাল্টা সংবাদ সম্মেলন করেন সিটি মেয়র। এ সময় সবার গ্রাফিতি আঁকার অধিকার আছে উল্লেখ করে শাহাদাত হোসেন বলেন, কাউকে গ্রাফিতি আঁকতে বাধা দেয়নি সিটি কর্পোরেশন। আমরা তাদেরকে বলেছি যে ইউ পিপল হ্যাভ 100% রাইট টু ডু দ্যাট। তো এই ব্যাপারে তারাও যদি কোনো পিলার রং করতে চায় তারা করতে পারে। আর তারা যদি আমার কাছ থেকে আর্থিকভাবে কোনো সহযোগিতা চায় অবশ্যই আমি করব। চট্টগ্রামে ফ্লাইওভারের পিলার থেকে জুলাইয়ের গ্রাফিতি মোছার অভিযোগে সিটি কর্পোরেশনকে দায়ী করে রোববার রাতে এনসিপি মিছিল বের করলে পাল্টা মিছিল বের করে মেয়রের সমর্থকরা। দুই পক্ষের কর্মসূচিতে সৃষ্টি হয় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার সকাল 10টা থেকে নগরীর জিসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত 144 ধারা জারি করে সিএমপি। পরে পরিস্থিতি শান্ত হলে সন্ধ্যা 7টার পর আদেশ প্রত্যাহার করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। উপাচার্য পরিবর্তন সহ 3 দফা দাবিতে গাজীপুরের ডুয়েটে শিক্ষার্থীদের একাংশ ব্লকেট কর্মসূচি পালন করে। মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। সোমবার সকাল থেকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে ডুয়েট ক্যাম্পাস। ফটকগুলো বন্ধ করে অবস্থান নেন শিক্ষার্থীদের একাংশ। তালা ঝুলিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে। চেয়ার টেবিল ফেলে তৈরি করা হয় ব্যারিকেড। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ সহ 3 দফা দাবি তাদের। হাম ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল আরও 5 শিশুর। হাসপাতালে নতুন করে ভর্তি প্রায় 1500। চিকিৎসা খরচ জোগাতে হিমশিম অবস্থা নিম্নবিত্ত পরিবারের। বড় একটি অংশ চলে যাচ্ছে চিকিৎসা শুরুর আগেই। এদিকে চিকিৎসকরা বলছেন, বিভিন্ন হাসপাতাল ঘুরে জটিল অবস্থায় আসা রোগীর মৃত্যুই বেশি হচ্ছে।
11 মাস বয়সী মরিয়ম 14 দিন নিউমোনিয়ায় ভর্তি থাকার পর এবার হামের গ্রাসে ভর্তি আবার 5 দিন। এর মধ্যেই সর্বস্ব শেষ দাদি সকিনা বেগমের। ভাড়ার অভাবে যেতে পারছেন না বাড়ি। আমার একটা শেষ সম্বল একটু জিনিস ছিল স্বর্ণের, ওইটা আমি বিক্রি করে আমি আমার নাতিনটারে চিকিৎসা করাইছি। হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীদেরই গল্পই এমন। চিকিৎসা খরচ জোগাতেই হিমশিম অবস্থা নিম্নবিত্তের। এর মধ্যে বাড়তি চাপ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করায়। স্বজনদের অভিযোগ, কোনো কোনো হাসপাতাল থেকে গুরুতর বললেও অন্য হাসপাতালে গিয়ে দেখা যায় শিশুর অবস্থা স্বাভাবিক। এখানে আসার পর ডাক্তাররা চেক আপ করছে, বলছে যে আল্লাহর রহমতে সুস্থ আছে। শিশু হাসপাতালে গেলাম, আবার সোহরাদি থেকে আবার আসলাম এই যে ডিএনসিসি মাদি। চিকিৎসকরা বলছেন বিভিন্ন হাসপাতাল ঘুরে জটিল অবস্থায় চিকিৎসা নিতে আসা রোগীদেরই মৃত্যু হচ্ছে বেশি। ঢাকার বাইরে থেকে আমাদের কাছে আসছে না, তাদের বেশিরভাগই দেখাচ্ছে বেশ অনেকে আছে বেশ ক্রিটিক্যাল অবস্থা আমাদের কাছে আসছে। তাদের রেসপন্সও করছে দেরিতে এবং তাদের মধ্যে মৃত্যু কিন্তু বেশি হচ্ছে। বেশিরভাগ বাচ্চাই দেখা যাচ্ছে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা থেকে শুরু করে একদিনের মধ্যে মারা যাচ্ছে। চিকিৎসকরা জানান যে শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে তাদেরকে দ্রুতই আইসিইউতে নেয়ার দরকার হচ্ছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বায়ু দূষণ থেকে নগরবাসীকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় তা নিয়ে সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। সোমবার বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় নগর বনায়নে মিওয়াকি পদ্ধতি অনুসরণে করা বনায়ন কার্যক্রম পরিদর্শন শেষে কথা জানান তিনি। বলেন, আগামী দিনে সবুজায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 5 বছরে উত্তর সিটি কর্পোরেশন 5 লাখ গাছ রোপণ করবে। চলমান প্রকল্পে 2.5 একর জমিতে ঘন বনায়নের কাজ করছে সিটি কর্পোরেশন। পরে মিওয়াকি পদ্ধতিতে করা বনায়ন প্রকল্পের উদ্বোধন করেন শফিকুল ইসলাম খান। বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে বায়ু দূষণ হয়, কনস্ট্রাকশন কাজ থেকে হয়, বিভিন্ন কারণে হয়। এটা প্রতি মাসে মাসে একটা রিপোর্ট আসে, সেই রিপোর্ট অনুযায়ী আমরা দেখি কোন কোন এলাকায় বেশি বায়ু দূষণ হয়, সেটা নিয়েও কিন্তু আমরা কাজ করি। গাছ নিয়ে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা সঠিকভাবে কাজ করছে। আগামী দিনে এই কাজগুলো করার জন্য আমি সিটি কর্পোরেশনের প্রধান কর্মকর্তা হিসেবে আমি আমার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে অগ্রাধিকার দিয়ে এই কাজগুলো আমি অনুমোদন দেওয়ার চেষ্টা করব। মুন্সিগঞ্জের গজারিয়ায় নানা বাড়ির পারিবারিক আঙ্গিনায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। সোমবার বাদ ফজর চতুর্থ জানাজা শেষে দাফন করা হয় তাকে। এ সময় এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হন স্বজন সহকর্মীরা। লিভার সংক্রান্ত জটিলতায় উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হলে গত 15 মে মৃত্যুবরণ করেন তিনি। রবিবার বিকালে কারিনার মরদেহ দেশে পৌঁছালে পর্যায়ক্রমে বনানীর ডিওএইচএস মাঠে প্রথম জানাজা, এরপর বাদেশা দ্বিতীয় জানাজা সম্পন্ন হলে রাত 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়ায় নেওয়া হয়। সোমবার দাফন সম্পন্ন হয়। কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্যকার হিসেবেও প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন কারিনা কায়সার। এখনো সেটা বিশ্বাস করতে আমি প্রত্যেকবারই মনে হয় যে এটা কি একটা দুঃস্বপ্নের মতো কিনা, যে হয়তো এটা একটা স্বপ্ন দেখছি, হয়তো আমরা দেখবো যে আসলে এরকম কিছু হয়ই নাই। ও এত জলি একটা মানুষ, এত হাসি খুশি একটা মানুষ ভাই, এটা শুধু আমি না, এটা যদি আপনি কারিনার সাথে মিশেন, রেজা যেমন বলতেছিল, আমার ফ্রেন্ড ইমু, আমাদের বাকি যতগুলা ফ্রেন্ড কারিনার আজ পর্যন্ত সবাই একটা কথাই বলবে যে ওদের লাইফের সবচেয়ে বড় প্রিভিলেজ হচ্ছে কারিনার মতো মানুষকে অ্যাজ আ ফ্রেন্ড চিনা। রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব হারাচ্ছে, কমছে সহায়তার তহবিলও। শুরুতে বছরে প্রায় $700 মিলিয়ন সহায়তা মিললেও গত বছর থেকে তা নেমেছে $400 মিলিয়নে। এমন পরিস্থিতিতে UNHCR ও WFPর যৌথ উদ্যোগে অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় কমিশন, ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেন ও যুক্তরাজ্যের 23 সদস্যের প্রতিনিধি দল 2 দিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা 9 বছর ধরে বাস করছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। 10,000 একর বনভূমি জুড়ে 33টি ক্যাম্পে 12 বছর জীবন কাটাচ্ছেন 12 লাখের বেশি মানুষ। রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে বড় চাপের মুখে বাংলাদেশ। এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া। বিশ্বজুড়ে একের পর এক বড় সংকটের ভিড়ে গুরুত্ব হারাচ্ছে রোহিঙ্গা সংকট। এই পরিস্থিতি শুরুর বছরে প্রায় $700 মিলিয়ন সহায়তা মিললেও গত বছর থেকে
তা নেমে এসেছে প্রায় 400 মিলিয়নে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটকে আবারও বিশ্বমঞ্চে তুলে ধরতে মাঠে নেমেছে জাতিসংঘ। ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উদ্যোগে অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় কমিশন, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেন ও যুক্তরাজ্যের 23 সদস্যের প্রতিনিধি দল দুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সোমবার বিকেলে প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে কক্সবাজারের জেলা প্রশাসক জানান, রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের বিষয়টি এখন সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, এখানে কাজের পরিবেশ, সার্বিকভাবে এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতেছে। কাজে তারা যেন তাদের গভর্নমেন্টের সাথে ইয়ে করে তাদেরকে মিয়ানমারে ফেরানোর জন্য আন্তর্জাতিক গ্রুপগুলোর নেগোসিয়েশন সেই বিষয়ের জন্য কাজ করে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, রোহিঙ্গা সংকট আবারও আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে তুলে ধরার আশ্বাস দিয়েছে প্রতিনিধি দলটি। প্রতি বছর গড়ে আমরা প্রায় 700 মিলিয়নের মতো আগে ফান্ড রিসিভ হতো, যেটি গত বছর থেকে 400-500 মিলিয়নে রিডিউসড হয়ে যায়। তো এখন এই ভিজিটটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে যেসব ডোনাররা এই ক্রাইসিস রেসপন্সে ফান্ডিং করে, এই ভিজিটটা সম্ভবত এটাকে একটু ফোকাসে নেওয়ার চেষ্টা করবে। রোহিঙ্গা সংকটে 9 বছর হতে চললেও মিয়ানমারের তালবাহানা ও রোহিঙ্গাদের অনীহায় এখন পর্যন্ত একজন বাস্তুচ্যুতকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি তাদের নিজ দেশে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শ্রমিকের বাজেট ভাবনা শীর্ষক সভায় তিনি এই মন্তব্য করেন। বিগত বছরগুলোতে বাজেট প্রণয়নে শ্রমিকদের জন্য সর্বনিম্ন বরাদ্দ রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে দেশের সর্বত্র শ্রমিক প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান জামায়াতের এই নেতা। বাস্তবায়নের দায়িত্বটা সরকারকে নিজে নিতে হবে। শ্রম মন্ত্রণালয়কে স্পেসিফিক দায়িত্ব দিয়ে অফিসার নিয়োগ করতে হবে যে তাদের খাদ্যের মিনিমাম যে দরকার ছিল সেটা পূরণ হচ্ছে কিনা। বাংলাদেশের জেলা জেলা নয়, প্রত্যেকটা উপজেলায় বাধ্যতামূলকভাবে শ্রমিক প্রশিক্ষণের জন্য ব্যবস্থা নিতে হবে এবং সেখানে প্রশিক্ষণাগারে তাদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাতে পারি তাহলে আমাদের অবস্থা আরও ভালো হবে ইনশাআল্লাহ। ভূমি সংক্রান্ত বিভ্রান্তি ও হয়রানি দূর করে কৃষকদের প্রকৃত ভূমি সেবা নিশ্চিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ভূমি ব্যবস্থাপনায় দখলদারিত্ব দূর করে ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ভূমি সেবা মেলা 2026 উপলক্ষে সোমবার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী জানান, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর ভূমি সেবা পৌঁছে দিতে 19 থেকে 21 মে পর্যন্ত সারা দেশে ভূমি সেবা মেলা আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে 3 দিনব্যাপী এই ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি হয়রানিমুক্তভাবে জনগণকে সেবা দেওয়া হবে। জনগণের তার যে সেবা আমরা যেন ঠিক মতো দিতে পারি, আমরা যেন ভুল না করি। বিভিন্ন ভূমিদস্যু প্রকৃত মালিকের কাছ থেকে মামলা মোকদ্দমার মধ্যে দিয়ে লেনদেন করে মামলার জটিলতা এবং আইনের বিষয় নিয়ে আমরা এটাকেও খুব তাড়াতাড়ি আমরা ইনশাল্লাহ আমরা খুব শর্ট করে নেব। ভবিষ্যতে গ্রামের মানুষ হয়রানি হন, কষ্ট পান এবং বাপদাদার সম্পত্তি থেকে হঠাৎ করে কোনোভাবে কোনো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তার থেকে অধিকার হারা হন, আর তাদের জন্যই এখন ভূমি মন্ত্রণালয় সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দেশের এবং জনগণের সেবা করতে চাই। এই মেলার মধ্য দিয়ে আমরা সারা দেশের জনসচেতনতা সৃষ্টি করতে চাই। যত দ্রুত সম্ভব দ্বিতীয় স্যাটেলাইট তৈরি এবং মহাকাশে উৎক্ষেপণ করতে চায় সরকার। এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
সোমবার বিকেলে রাজধানীর আইইবি ভবনে এক সেমিনারে মন্ত্রী আরও জানান, প্রথম স্যাটেলাইট BS-1 পৃথিবী থেকে 36,000 কিলোমিটার দূরে কক্ষপথে স্থাপন করা হলেও দ্বিতীয় স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে মাত্র 500 কিলোমিটার দূরে কক্ষপথে প্রতিস্থাপন করা হবে। যেমন মনে করেন আমরা যখনই আমরা লো আর্থ অরবিটে 500 কিলোমিটার, যাতে আমরা ওই স্যাটেলাইট দিয়ে স্পষ্টভাবে আমাদের ছবিগুলি আছে। আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি পারি আমরা ওটি ইনশাল্লাহ সেকেন্ড স্যাটেলাইট হিসেবে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। ইসলামিক টিভির কাছে 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যৌথ বাহিনীর অপারেশনের যত ফুটেজ আছে তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন টিভিটির ব্যবস্থাপনা পরিচালক শামস ইস্কান্দার। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের জন্য প্রস্তুত হয়েছে প্রসিকিউশন। এর মধ্যে 5 মে বন্ধ হওয়া ইসলামিক টিভি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে ফুটেজ ও তথ্য চেয়েছে প্রসিকিউশন। এই মামলার সাক্ষীও হতে পারেন সেদিন ঘটনাস্থলে উপস্থিত থাকা ও টিভির সাংবাদিকরা। 2013 সালের 5 মে রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেয় বিটিআরসি। তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের সরাসরি লিখিত আদেশে এটি বন্ধ করা হয় বলে দাবি করেন অনেকে। আমাদেরকে যে অ্যালিগেশনটা করেছিল যে আমরা উস্কানিমূলকভাবে ঘটনাটাকে দেখাচ্ছিলাম, তো এই ব্যাপারে আমরা স্ট্রেস করলাম এবং চিফ প্রসিকিউটর আমাদেরকে এটাও বললেন যে একটা লাইভ ইভেন্ট যেটা ঘটনা ঘটতেছে এটাকে কিভাবে আপনি উস্কানিমূলকভাবে প্রেজেন্ট করবেন। আমাদের আলামত আছে, আমাদের ভিডিও ফুটেজ আছে, আমাদের যে ইকুইপমেন্ট ডিস্ট্রয় করা হয়েছিল এগুলোর ছবি আছে, এগুলো কিছু ডিস্ট্রয়েড ইকুইপমেন্টস আমাদের কাছে আছে এবং আমরা যা সচক্ষে দেখেছি তখন এখানে আমাদের রিপোর্টার যারা আছে ওরা প্রেজেন্ট ছিল। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পরকীয়া প্রেমিকার কাছে পাওনা 5 লাখ টাকা ফেরত চান সৌদি প্রবাসী মোকাররম। হুমকি দেন স্পর্শকাতর ছবি ভাইরাল করার। এতে ক্ষুব্ধ হয়ে বান্ধবী ও তার মেয়েকে নিয়ে মোকাররমকে হত্যা করে তাসলিমা। লাশ গুম করতে 8 টুকরো করে ময়লার মধ্যে ফেলে দেয়া হয়। রাজধানীর মুগদা থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় হেলেনা ও তার নাবালিকা মেয়েকে গ্রেফতারের পর এই তথ্য দিয়েছে র্যাব। তবে এখনও অধরা মোকাররমের প্রেমিকা তাসলিমা। রাজধানীর মুগদার আব্দুল গনি রোডে 2 বাড়ির ফাঁকা জায়গায় মরাপচা গন্ধ পান এলাকাবাসী। রোববার বিকেলে খবর দেওয়া হয় পুলিশকে। উদ্ধার হয় পলিথিনে মোড়ানো এক ব্যক্তির মরদেহের 7 টুকরো। পাশের ময়লার স্তূপ থেকে উদ্ধার হয় মাথা ও পরে মরদেহের পরিচয় নিশ্চিত হয় আইন শৃঙ্খলা বাহিনী। নিহত ব্যক্তির নাম মোকাররম মিয়া, সৌদি প্রবাসী মোকাররমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। চাঞ্চল্যকর এই হত্যার রহস্য উদ্ঘাটনে ছায়া তদন্তে নামে র্যাব। গ্রেফতার করা হয় এক নারী ও তার মেয়েকে। জিজ্ঞাসাবাদে সামনে আসে হত্যার রহস্য। সংবাদ সম্মেলনে র্যাব জানায় সৌদি প্রবাসী বন্ধু সুমনের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মোকাররম। সেই সুবাদে প্রেমিকা তসলিমাকে 5 লাখ টাকা দেন মোকাররম। তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক আরও বেশি জোরালো হয়। এর ধারাবাহিকতায় মোকাররম তার উপার্জিত রেমিটেন্স ম্যাক্সিমামটাই তার পরকীয়া প্রেমিকা তাসলিমাকে পাঠাতো। তার বাসায় সে যৎসামান্যই টাকা দিত। গত 13 মে হঠাৎ করেই সৌদি থেকে দেশে ফেরেন মোকাররম। নিজের বাড়ি না গিয়ে প্রেমিকা তাসলিমার কাছে যান। তাসলিমা তাকে নিয়ে ওঠেন বান্ধবী হেলেনার বাসায়। তখন বিয়ের প্রস্তাব দেন মোকাররম, কিন্তু তাসলিমা রাজি না হওয়ায় পাওনা 5 লাখ টাকা ফেরত চান মোকাররম। হুমকি দেন অন্তরঙ্গ ছবি ভাইরাল করে দেয়ার। এই ক্ষোভ থেকেই বান্ধবীকে নিয়ে হত্যার পরিকল্পনা করে তাসলিমা। হেলেনা বেগম তার মেয়ের প্রতি আপত্তিকর কর্মকাণ্ডের জন্য নিজের মনে থাকা ক্ষোভ থেকে সে তাসলিমা বেগমকে সাপোর্ট করার জন্য রাজি হয়। পরিকল্পনা মতো 14 মে ঘুমের ওষুধ খাইয়ে মোকাররমকে অচেতন করার পর বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করেন হেলেনা। তখন মোকাররম জেগে উঠলে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাসলিমা। এক পর্যায়ে বটি দিয়ে কোপ দেয় হেলেনা। এরপর মোকাররমের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে হেলেনার মেয়ে। পরে হত্যা ধামাচাপা দিতে টুকরো টুকরো করে মরদেহ বিভিন্ন জায়গায় ফেলে দেয়। মানুষ যেন তাদের উক্ত ভিকটিমকে চিনতে না পারে সেই হীন উদ্দেশ্যে তার বডি থেকে আলাদা করা দেহকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করে এবং শুধুমাত্র মাথাটাকে আলাদা করে আলাদা পলিথিনে করে বাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরবর্তী স্থানে ফেলে দিয়ে আসে। হত্যার পর একেবারে স্বাভাবিক জীবন শুরু করে তারা। বাইরে ঘুরতে যাওয়া, এমনকি তাসলিমার বাসার ছাদেও পার্টি করেন তারা। 3 দিন পর মরদেহের খণ্ডিতাংশ উদ্ধারের পর আত্মগোপনে চলে যায় তাসলিমা। থেকে হাতুড়ি নিয়ে আঘাত করার চেষ্টা করে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সঙ্গে চুক্তির বিষয়েও তাগাদা দিয়েছেন তিনি। এদিকে যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। উল্টো ইউরেনিয়াম হস্তান্তর, পারমাণবিক স্থাপনা সীমিত করা সহ 5টি শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অচলাবস্থার মধ্যেই ইরানকে আবারও কঠোর ভাষায় হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সময় ফুরিয়ে আসছে এবং ইরানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে তেহরানের কিছুই অবশিষ্ট থাকবে না। হুমকি ধামকির আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। ইসরায়েলের এক কর্মকর্তা জানান, তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরান। এদিকে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে আলোচনার জন্য ইরানের দেয়া সবশেষ প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে, ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান ছাড় দেয়া হয়নি। তেহরান চায় লেবাননে ইসরায়েলি অভিযান সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, ইরানি বন্দরে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না চালানোর নিশ্চয়তা। পাশাপাশি হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌমত্ব স্বীকার ও যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণও চেয়েছে ইরান। তবে এসব প্রস্তাবে সুনির্দিষ্ট কোনো ছাড় দিতে রাজি হয়নি ওয়াশিংটন। ইরানকে উল্টো 5 দফার একটি তালিকা দিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে বলা হয়েছে তেহরান কেবল একটি পারমাণবিক কেন্দ্র সচল রাখতে পারবে। পাশাপাশি ইরানকে ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতেও অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। আলোচনা শুরু হলে কেবল সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে 5 দফায় উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটন তেহরান সংঘাত বন্ধে জোর চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। রোববার ইরান যুক্তরাষ্ট্র আলোচনা এগিয়ে নেয়া ও আঞ্চলিক শান্তি জোরদারের লক্ষ্যে 2 দিনের সফরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পার্লামেন্টের স্পিকার গালিবাফের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সোমবার রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2012 সালে প্রথমে ইমামদের জন্য মাসিক 2500 রুপি ভাতা চালু করেন। এরপর মুয়াজ্জিনদের জন্য একই ব্যবস্থা করা হয়। এসব ভাতা দেওয়া হতো রাজ্যের সংখ্যালঘু ওয়েলফেয়ার বিভাগ থেকে। এরপর 2020 সালে পুরোহিতদের জন্য মাসিক ভাতা চালু করা হয়। সুবিধাভোগীরা মাসে 1000 রুপি করে পেতেন। সবশেষ বিধানসভার নির্বাচনের আগে এটি 2000 রুপি করা হয়। তবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পরপরই এই সুবিধা বাতিল করল। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের প্রবাসী বাংলাদেশিরা দ্রুত কনসিউলার সেবা নিশ্চিতে জনবল বৃদ্ধি এবং কেপ টাউনে স্থায়ী কনসিউলেট অফিস চালুর দাবি জানিয়েছেন। বাংলাদেশ দূতাবাস থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে হওয়ায় এই অঞ্চলের প্রবাসীদের সেবা পেতে অনেক কষ্ট করতে হয়। যাতায়াতে বাড়তি খরচের পাশাপাশি রয়েছে পুলিশি হয়রানির অভিযোগও। পাসপোর্ট নবায়ন, পুলিশ ভেরিফিকেশন, ট্রাভেল পারমিট এবং পাওয়ার অফ অ্যাটর্নির মতো জরুরি কাজে এই প্রদেশের প্রত্যন্ত এলাকা থেকে দূতাবাসে যেতে সময় লেগে যায় 2 থেকে 3 দিন। দূতাবাসের সেবা আরও সহজ ও দ্রুত করতে সরকারের কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ ডে প্যারেড। বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের প্যারেডে অংশ নেন কয়েক হাজার বাংলাদেশি। নাচে গানে এবং শোবিজ জগতের তারকাদের উপস্থিতিতে উৎসবে পরিণত হয় নিউ ইয়র্ক। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নাচে গানে উৎসব মুখর নিউ ইয়র্ক। কয়েক হাজার প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের তারকাদের উপস্থিতিতে বাংলাদেশ ডে প্যারেড বর্ণিল হয়ে ওঠে। মুখোশ, রং বেরঙের ফেস্টুন ও নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বিভিন্ন চৌকস দলের পরিবেশনায় পুরো এলাকা জমজমাট করে তোলে। প্যারেডে বিশেষ ভূমিকা নেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার কয়েকশো সদস্য।
চতুর্থবারের মতো অনুষ্ঠিত এবারের বাংলাদেশ ডে প্যারেডের আয়োজক সম্মিলিতভাবে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, জেবিবিএ, হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস ও ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল। আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে সাকসেসফুল ইভেন্ট। আপনারা দিকে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। বেস্ট প্যারেড ইন নিউ ইয়র্ক। আমাদের অতিথি যা হয় তাতে সবচেয়ে বড়, কারণ এখানে দল মত ধর্ম বর্ণ সবাই আসছে। আমি অনেক হ্যাপি যে বাংলাদেশ ডে প্যারেডের ইয়েতে আমি হতে পেরেছি। নিউ ইয়র্কের 2 প্রবাসী বিশিষ্ট ব্যক্তিত্ব এবার প্যারেডের গ্র্যান্ড মার্শাল মনোনীত হন। আগামী দিনে বাংলাদেশকে সুদৃঢ় করার জন্য আজকের এই প্যারেড এবং এই প্যারেডে তার প্রমাণিত হয়েছে। ঐক্যবদ্ধভাবে আমাদের নিউ জেনারেশনের অংশগ্রহণে এটি প্রমাণ করে দেয় যে আমরা ঐক্য আছে আমাদের মধ্যে এবং উই আর সাকসেস ফর দিস প্যারেড। প্রায় 4 কিলোমিটার সড়ক জুড়ে প্যারেড চলাকালীন রাস্তার দুধারে ছিলেন আরও অসংখ্য প্রবাসী। বাংলাদেশের শোবিজ জগতের প্রায় 1 ডজন তারকার উপস্থিতি ছিল বাড়তি আকর্ষণ। খুবই ভালো লাগছে, বাংলাদেশের এতগুলো মানুষ দেশের বাইরে আসলে একসাথে হতে পেরেছি। প্রত্যেক বছর এই দিনটা ফিরে আসুক এবং সবাই একত্রিত হোক। ভালোবাসি বাংলাদেশ। নিউ ইয়র্কের বুকে এবং এত সুন্দর উদযাপন, এটা আসলে মনে রাখার মতো। সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে, আমাদের মনের মতো হয়েছে, ওয়েদার সাপোর্ট করেছে। প্রায় 50টি সংগঠন পায়ে হেঁটে বাদ্য বাজিয়ে খোলা ট্রাকে প্যারেডে অংশ নেয়। আয়োজকরা বলছেন এই প্যারেড অত্যন্ত সফল হয়েছে এবং শুধু তারা এই প্রবাসীর ঐক্য ধরে রাখাই নয়, বাংলাদেশ বিনির্মাণেও কাজ করতে চান এই প্রবাসীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কানাডায় বাংলাদেশে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় ফ্যামিলি নাইট। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল। এ সময় তিনি দেশটিতে অবস্থানরত নতুন শিক্ষার্থী কিংবা কানাডায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের যে কোনো ধরনের পরামর্শ দেওয়ার কথা জানান। এছাড়া নাচ, গান আর গল্প আড্ডায় জমজমাট হয়ে ওঠে পুরো আয়োজন। কানাডা থেকে বিস্তারিত রাশেদ লিমানের রিপোর্টে। কানাডার টরন্টোতে আয়োজন করা হয় অন্টারিও বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যাসোসিয়েশন ABAU ফ্যামিলি নাইট। স্থানীয় সময় রোববার রাতে একটি কনভেনশন হলে জমকালো আয়োজন করে সংগঠনটি। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা প্রকৌশলীদের 1,500-এর বেশি সদস্য নিয়ে গঠিত ABAU। দিনটি বন্ধু, পরিবার আর স্বজনদের নিয়ে এক মিলন মেলায় পরিণত হয়। নাচ, গান আর গল্প আড্ডায় জমজমাট হয়ে ওঠে পুরো আয়োজন। সবাই কাজের ব্যস্ততা, সবাই কাজে থাকে। এই নর্থ আমেরিকান লাইফ তো বুঝেনি, সবাই চরম প্রেশারে থাকে। তো একটা দিন আমরা চাচ্ছি অনলি ফর ফ্যামিলি। সবসময় উই গিভ অনলি ফর আওয়ার ওয়ার্ক, বাট আজকের দিনটা হচ্ছে অনলি ফর আওয়ার ফ্যামিলি। অনুষ্ঠানে আগত অতিথি ও স্পন্সরদের মাঝে তুলে দেয়া হয় শুভেচ্ছা স্মারক। প্রধান অতিথি হিসেবে ছিলেন টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শাহ আলম খোকন। কানাডায় আসতে ইচ্ছুক কিংবা নতুন আসা বাংলাদেশি শিক্ষার্থীদের সব ধরনের পরামর্শ দেওয়ার আশ্বাসের কথা জানান তিনি। আমাদের দেশে একটি প্রবণতা আছে যে আমরা সবাইকে গ্র্যাজুয়েট বানাতে চাই। আমরা সবাই চাই যে কোনো বিষয় হোক তারা মানে বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট হবে। কিন্তু এখানে কোন কোন চাকরির বাজারে চাহিদা আছে সেগুলো যদি আমরা স্টাডি করি, রিসার্চ করি, তারপর যদি আমরা বাংলাদেশ থেকে স্টুডেন্টদেরকে আসার জন্য এনকারেজ করি, তাহলে মনে হয় আরো অনেক বেশি ভালো ফলাফল পাওয়া যাবে। এই প্রচারণাগুলো চালাতে পারি যে এখানে কি প্রিপারেশনে আসা উচিত, সেগুলো অনেক কাজে লাগবে। কানাডায় প্রতিষ্ঠিত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানগুলোকেও দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান কনসাল জেনারেল। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। জাপানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। গত বছর দেশটিতে রেকর্ড সংখ্যক স্কুল পড়ুয়া শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সরকারের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। পরিস্থিতি মোকাবেলায় মানসিক স্বাস্থ্য সহায়তা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জাপানে শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা 3 দিন বাড়ছে। সরকারের তথ্য অনুযায়ী 2025 সালে জাপানে মোট 532 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। 1980 সাল থেকে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ সংখ্যা। এর মধ্যে 352 জন উচ্চ মাধ্যমিক, 170 জন নিম্ন মাধ্যমিক এবং 10 জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বিশ্লেষণে দেখা যায় সাম্প্রতিক বছরগুলোতে নারী শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার বেশি। বিশেষ করে 2020 সালের পর থেকে এই প্রবণতা ধারাবাহিকভাবে বাড়ছে। গত বছর সব বয়সের ক্ষেত্রেই নারী শিক্ষার্থীর সংখ্যা পুরুষদের তুলনায় বেশি ছিল।
19 বছর বা তার কম বয়সী শিক্ষার্থীদের আত্মহত্যার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে পরীক্ষায় খারাপ ফলাফল, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং মানসিক চাপ। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক চাপ ও একাকিত্ব এই সংকটকে আরো বাড়িয়ে দিচ্ছে। পরামর্শ দেওয়ার মানুষ বা সহায়তার জায়গা তুলনামূলক কম, তাই অনেকেই সবকিছু একা একা মনে চেপে রাখেন, আর সেই চাপ থেকেই কেউ কেউ শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন। অনেক সময় বন্ধু বানানোর সুযোগ হাতছাড়া হয়ে গেলে মানুষ একাই থাকতে অভ্যস্ত হয়ে যায় এবং গভীর একাকিত্ব অনুভব করে। আমার মনে হয় এই একাকিত্ব ও মানসিক কষ্ট থেকে অনেকে হতাশায় ভুগে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার পরামর্শ সেবা বাড়ানো, মানসিক স্বাস্থ্য সহায়তা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার মতো পদক্ষেপ নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে একসাথে সমন্বিতভাবে কাজ করতে হবে, নতুবা এই সংকট আরও গভীরতম হতে পারে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। তার 14তম শতকে সিলেট টেস্টে পাকিস্তানকে 437 রানের টার্গেট দিয়েছে টাইগাররা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে কোনো রান তুলতে না পারলেও শেষ বিকেলে উইকেট হারায়নি পাকিস্তান। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে 390 রানে অল আউট হয় বাংলাদেশ। আসন্ন বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল পদে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। যোগ্যদেরই বোর্ড পরিচালনার দায়িত্বে আসা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক সাকিব মাশরাফির বিরুদ্ধে হত্যার অভিযোগও সত্য নয় বলে মনে করেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক। ক্রিকেট বোর্ডে আবারও নির্বাচনের উত্তাপ। এর মাঝেই হঠাৎ হোম অফ ক্রিকেটে আগমন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ইশরাক হোসেনের। গেল অক্টোবরে বিতর্কিত এক নির্বাচন আয়োজন করেন আমিনুল ইসলাম বুলবুল। তবে এবার তেমন কিছু হবে না বলে বিশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর। দিলেন নির্বাচিত বোর্ডকে সব ধরনের সহায়তার আশ্বাস। এই বোর্ড যাতে বিতর্কিত না হয় কোনোভাবে, সেটাই আমাদের আহ্বান থাকবে এবং আমার বিশ্বাস এখন পর্যন্ত তারা খুব সফলভাবে যার যার দায়িত্ব পালন করতে পেরেছে। আগামীতে তাদের সফল হওয়ার জন্য আমরা সার্বিকভাবে সর্বোচ্চ আমাদের সমর্থন এবং এফোর্ট দিয়ে যাব। বিসিবি তো শুধু জাতীয় দল নিয়ে চিন্তা করলে হবে না, সার্বিকভাবে ক্রিকেট নিয়ে চিন্তা করতে হবে। আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্টে কি হলো, আমাদের 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন কি অবস্থা, এই বিষয়গুলো নিশ্চয়ই তারা কাজ করবে। ইশরাক নিজেও ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর। আসন্ন বিসিবি নির্বাচনের কাউন্সিলর তালিকায় আছে বর্তমান সরকার সংশ্লিষ্ট অনেকের নাম। তবে ইশরাক হোসেন কোনো ভূমিকাতেই বিসিবিতে আসতে আগ্রহী নন। আমার বোর্ডের সাথে কোনো ধরনের দায়িত্বশীল পদে যাওয়ার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমার নাই। আপনারা জানেন আমি এখন জাতীয় সংসদ নিয়ে ব্যস্ত আছি, আমি একটা মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত আছি। তো সেই ক্ষেত্রে যারা সময় দিতে পারবে বোর্ডে এবং যারা কেপেবল তো হতেই হবে ডেফিনেটলি, পাশাপাশি যারা সময় দিতে পারবে, এখানে টাইম দিবে, এফোর্ট দিবে, কারণ টাইমের মূল্য রয়েছে, তাদেরকেই আগামীতে বোর্ড পরিচালনার দায়িত্বে আসা। মামলার খড়গে দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। দেশে থাকলেও মাশরাফি বিন মুর্তজা লোকচক্ষুর আড়ালে। দুজনের নামেই আছে হত্যা মামলা। জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক সাকিব মাশরাফির বিরুদ্ধে হত্যার অভিযোগ সত্য নয় বলে মনে করেন ইশরাক হোসেন। উই অল নো হু সাকিব ইজ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো অস্বীকার করার উপায় নাই। মাশরাফিও ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড বলে আমি বিশ্বাস করি। যেই মামলাগুলো তাদের বিরুদ্ধে হয়েছে হত্যা, এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না। অন্তত আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষও সেটি বিশ্বাস করে। তো সেইভাবে তাদের বিরুদ্ধে যদি কোনো অন্য অভিযোগ থেকে থাকে, আমার মনে হয় যে তা ওনাদের ডিল করা উচিত। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই ব্রাদার্স ইউনিয়ন। অনুপ্রেরণা দিতেই পুরো স্কোয়াডের সঙ্গে দেখা করেন প্রতিমন্ত্রী। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। শিক্ষা ও স্বাস্থ্য গুরুত্ব দিয়ে 3 লাখ কোটি টাকার এডিপি অনুমোদন। চলতি অর্থ বছরের চেয়ে 50% বেশি। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে থাকবে বিশেষ নজরদারি। র্যাবকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল আওয়ামী লীগ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিচালনা হচ্ছে নতুন আইন, মার্কিন নিষেধাজ্ঞা তুলতে নাম বদলের চিন্তা।
এবং জ্বালানির পর বাড়ছে বিদ্যুতের দাম, ৩২% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব। বুধবার থেকে গণশুনানি। এবার ফিলিং স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ লাইন, চাপ কম থাকার অজুহাত। এই ছিল প্রবাস সময়। সঙ্গে থাকুন সময়ের।